আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে একটা নাইট মোটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পরে আসলে এরকম রাতের টাইমে মোটো ব্লগ করতেছি এবং আপনারা সবাই জানেন মাঝে দিয়ে আমার আসলে অনেক বিশাল একটা গ্যাপ ছিল এই মোটো ব্লগিং নিয়ে, বাট আই এম ট্রাইং মাই বেস্ট টু বি আ রেগুলার মোটো ব্লগার। দেখা যাক কতদূর নিতে পারি আসলে। তো আজকে আসলে এই ক্যামেরাটা ওপেন করার একটা রিজন হচ্ছে, সকালবেলা একটা নিউজ দেখছিলাম, সেই নিউজটা আসলে করছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। তো ওইখানে মোটরসাইকেলের সেল নাকি 4-5 বছরে সর্বনিম্ন, আই মিন খুব বাজে একটা অবস্থা যাচ্ছে আসলে মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে। সেল নাই বলতে গেলেই চলে, এবং যারা আসলে সার্ভাইভ করে আছে এখনো মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে, যেসব ব্র্যান্ডগুলা, তারা আসলে ওয়েল স্ট্যাবলিশড ব্র্যান্ড, যার কারণে তাদের মোটামুটি প্রতি মাসে যে পরিমাণ টার্নওভার থাকার কথা তা পুরোপুরি ফিল আপ না হইলেও মোটামুটি আপনি বলতে পারবেন সন্তোষজনকভাবে তাদের এই টার্নওভারটা ফিল আপ হচ্ছে। তো যার দরুন তারা এখনো সার্ভাইভ করতে পারতেছে। কিন্তু অন্যদিকে তেমন ফেমাস যেসব ব্র্যান্ডগুলা না, সেসব ব্র্যান্ডগুলা প্রতি মাসে তাদের ওই অ্যাডমিনিস্ট্রেটিভ যে কস্টটা আছে, ওই কস্টটা বিয়ার করাটাও তাদের জন্য একটা হ্যাসেল হয়ে গেছে, কারণ তাদের তো সেলই নাই। তো আপনি এবার বুঝতে পারতেছেন কি বাজে অবস্থায় যাচ্ছে কিছু মোটরসাইকেল ব্র্যান্ড। হাতে গোনা দুই একটা হয়তো খুব ভালো করতেছে, কিন্তু বাকি যারা আছে, স্পেশালি যেহেতু বাংলাদেশে অনেক বেশি ডিলার পয়েন্ট গড়ে উঠছে, সবগুলো ডিলার পয়েন্টে তো আর ব্যবসা ভালো হয় না। তাই আপনি যদি ডিলারদের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন, তাহলে বলতে পারেন অনেক ডিলারদের অবস্থা এত শোচনীয় যে তারা মেবি ডিলারশিপ ক্যান্সেল করে দিবে, অথবা তাদের এই মার্কেটে সার্ভাইভ করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে। দেখেন, এখানে আপনি দুইটা ওয়েতে আপনি চিন্তা করতে পারবেন। এক হচ্ছে আপনার কোম্পানি হিসেবে যদি চিন্তা করেন, তাদের টার্নওভার আগের মতো না হইলেও স্টিল দে ক্যান সার্ভাইভ, কারণ কোম্পানি হচ্ছে হিউজ স্কেলে বিজনেস করতেছে। অন্যদিকে যারা ডিলারশিপের বিজনেস করতেছে, ধরেন আপনি এ বা বি যে কোনো একটা ব্র্যান্ডের ডিলারশিপ নিলেন, তো ওই ডিলারশিপে বিজনেস আপনাকে টিকে থাকতে হইলে অবশ্যই আপনার সেল ভালো থাকার লাগবে, কারণ সেলের উপরে তো আপনার মূলত একটা পার্সেন্টেজ আসে, কমিশন আসে, যেটার মাধ্যমে আপনি সার্ভাইভ করতে পারবেন। এখন আপনার এরিয়া ওয়াইজের কথাও যদি চিন্তা করেন, কিংবা আপনার আশেপাশে কম্পিটিটরের কথা যদি চিন্তা করেন, তাদের কারণে মেবি আপনার বিজনেসটা মাইর খেয়ে যাচ্ছে, তো যার কারণে আপনার বিজনেস না নট প্রফিটেবল, সেটাও একটা ক্যালকুলেশন আছে। তবে আপনি যদি ফুল অ্যামাউন্টের কথা যদি চিন্তা করেন, তাইলে 2023-24 অর্থ বছরে 4.5 লাখের মতন মেবি মোটরসাইকেল সেল হয়েছে, ইফ আই এম নট রং। আমি এটা ডেটা বা আপনার স্ক্রিনশট যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আর এখন আপনি চিন্তা করে দেখেন, 17 কোটি বা 18 কোটি জনসংখ্যার একটা দেশে আপনার প্রতি বছর যদি মোটরসাইকেলের মতন একটা স্মল ভেহিকেলের সেল 3 লাখ 3.5 লাখে যদি থাকে, তার মানে বুঝতে পারতেছেন কি করুণ পরিণতি। এখন করুণ পরিণতি কেন, তার জন্য অনেক অনেক রিজন আছে, যার কারণে বাংলাদেশে যেখানে এই টু হুইলার ইন্ডাস্ট্রি সবার থেকে এগিয়ে থাকার কথা, কারণ আমাদের দেশের যে সোশিও ইকোনমিক অবস্থা, সেই হিসেবে কিন্তু এই মোটরসাইকেল ইজ দি মোস্ট রিলায়েবল আর মোস্ট অ্যাফোর্ডেবল একটা জিনিস, যার কারণে আমরা মিডল ক্লাস যারা আছি, তারা চলাফেরার জন্য তো আর গাড়ি কিনতে পারবো না। উন্নত দেশের মতন আমরা কি করি, মোটরসাইকেল কিনে ফেলি আমাদের যাতায়াত ব্যবস্থার জন্য আর কি। তো এই 17-18 কোটি জনসংখ্যার মধ্যে মোটরসাইকেল সেল এত বেশি নেমে যাওয়ার অনেকগুলো রিজনের মধ্যে হচ্ছে আপনার এই যে ট্যাক্স বেড়ে যাওয়া, হুটহাট মোটরসাইকেলের প্রাইস বেড়ে যাওয়া। 150 সিসি বা 125 সিসি একটা মোটরসাইকেল কিনতে আগে আপনাকে খরচ করতে হইতো 1.5 লাখ টাকার মধ্যে, অথবা 1.5 লাখ টাকার আরো বেশি কম। এইদিকে এখন 125 সিসি একটা মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সহ আপনার খরচ পড়ে যাচ্ছে 2 লাখ টাকার কাছাকাছি। এছাড়াও সবচেয়ে বড় যে ইম্প্যাক্টটা ফেলছে, সেটা হচ্ছে আমরা সবাই জানি তেলের দাম 89 টাকা থেকে এটা বের 135 টাকা রাতারাতি হয়ে যায়। যদি এখন কমতে কমতে 125-এ আসছে, বাট আরো বেশি কমতে হবে। এই তেলের কারণে অনেকে মোটরসাইকেল চালানো কিন্তু ছেড়ে দিচ্ছে, এটা কিন্তু আপনাকে অ্যাডমিট করতেই হবে। মোটরসাইকেলের তেলটাই তো মেইন ভাই, তেল ছাড়া মোটরসাইকেল চলবে কেমনে? ওই জিনিসটার দামই যদি বেড়ে যায়, তাহলে আপনি আর মোটরসাইকেল চালাই লাভটা কোথায়? আর আপনার মোটরসাইকেল সেল পার্সেন্টেজটাও আসলে ধীরে ধীরে ডিক্লাইন করবে। এবার আসি প্রাইসিং নিয়ে। বাংলাদেশে বেশিরভাগ মোটরসাইকেলের প্রাইসই অনেক অনেক হাই। 150 সিসির মোটরসাইকেল আপনি 7 লাখ 7.5 লাখ টাকা কিনতে পারবেন। মানে কি বলবো আর, পৃথিবীর অন্য কোনো দেশ এগুলো যদি শুনে হাসা ছাড়া কোনো ওয়ে নাই ভাই। 7.5 লাখ 8 লাখ টাকা দিয়ে ভাই আপনি 150 সিসির একটা মোটরসাইকেল কিনেন, তার উপরে 150 সিসি বা 160 সিসির একটা ভালো ব্র্যান্ডের বা যে কোনো একটা মোটরসাইকেল যদি কিনতে চান, আপনাকে অনেক বেশি স্পেন্ড করতে হচ্ছে। প্রাইস ইদানিং এর মধ্যে অনেক বেশি বেড়ে গেছে আর কি, তো যার কারণে ডিক্লাইন হয়েছে। তার উপরে এই সেলটা আরো বেশি ড্রপ হওয়ার মেইন রিজন হচ্ছে রিসেন্টলি পলিটিক্যাল আনরেস্টের এই অবস্থাটা। আই মিন জুলাই আগস্টের যে সিচুয়েশনটা হইলো, এই সিচুয়েশনের কারণে অবভিয়াসলি মোটরসাইকেল কি যে কোনো বিজনেস অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
লসে চলে গেছে। ডলার সংকটও ওয়ান অফ দি বিগেস্ট রিজন। ডলার প্রাইস যে হারে আসলে বাংলাদেশের টাকার বিপরীতে বাড়ছে সেটা আসলে খুবই হতাশাজনক। আমাদের দেশের টাকার মূল্যটা অনেক বেশি কমে গেছে, তো যার কারণে আপনার জিনিসপাতির দামও বৃদ্ধি পাইছে। আর বুঝতে হবে ভাই যে আপনার সবকিছুর দাম বাড়লেও আপনার কিন্তু জীবনযাত্রার মান উন্নত হয় নাই। এখন আপনার জীবনযাত্রার মান উন্নত না, সেই জায়গায় আপনি 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল বা 2-2.5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল করে কি করবেন আপনি বলেন? বা 1.5 লাখ টাকা অনেকে স্পেন্ড করতে চাচ্ছে না, কারণ যে চাহিদাটা বাংলাদেশের রয়েছে বা যে এক্সপেকটেশন অনুযায়ী মানুষ একটা মোটরসাইকেল কিনতে চায়, সে এক্সপেকটেশন কেউ আসলে তেমনভাবে পূরণ করতে পারে না। আপনি 125 সিসি কিনতে গেলেও যে ফিচার্সগুলো চাচ্ছেন ওগুলোর জন্য আপনাকে খরচ করে ফেলতে হচ্ছে প্রায় 1,60,70,80 হাজার টাকার মতো। তো প্রাইসিংটা আসলে তখনই কমতে পারবে যদি ট্যাক্স কমে, প্লাস দেশের ডলারের মানটা যদি নিয়ন্ত্রণে যদি চলে আসে আর টাকার মূল্যটা যদি বৃদ্ধি পায়, তাহলেই আসলে এই প্রাইসিংগুলোকে আপনি ঠিক করতে পারবেন এবং এই ইন্ডাস্ট্রিটাকে আসলে গ্রো করতে সাহায্য করবেন। তো দেখা যাক, সামনে আসলে অনেক দূর যাওয়ার বাকি মোটরসাইকেল ইন্ডাস্ট্রি বা কার ইন্ডাস্ট্রি বলেন, দেখা যাক কত দূর যায়। সবার জন্য আসলে শুভকামনা থাকলো এবং সবাই যেন চেষ্টা করে সাধ্যের মধ্যে প্রাইসিংটা রাখা এবং সেটার জন্য তাদের যেসব স্টেপ নেওয়া সেসব স্টেপ আসলে তাদেরকে নিতে হবে। যে যার পজিশন থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। তো আজকের জ্ঞানমূলক কথাবার্তা এতটুকুই। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে এবং নতুন কোনো প্লেস ভিজিট নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাইডিংয়ের সময় অলওয়েজ হেলমেট পরবেন। রহমান নয়ন ইজ সাইনিং আউট।